স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদী। বিদেশি ক্রেতাদের পোশাক কারখানা পরিদর্শন শেষের দিকে হলেও পিছিয়ে আছে সরকারি পরিদর্শন কাজ। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং বুয়েটের মধ্যে সমন্বয়ের অভাবকেই কাজের ধীর গতি থেকে বলছেন অনেকেই। আজ আমাদের আলোচনার বিষয় পোশাক কারখানা পরিদর্শন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সাবেক সহসভাপতি এবং জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো মনজুর হোসেন। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। তাজরিন ও রানা প্লাজা বিপর্যয়ের পর দেশের ৩,৫০০ পোশাক কারখানার নিরাপত্তা পরিদর্শনের উদ্যোগ নেয় সরকার ও বিদেশি ক্রেতারা। এর মধ্যে প্রায় ২,০০০ কারখানা পরিদর্শন শুরু করে বিদেশি ক্রেতাদের সংগঠন অ্যাকর্ড ও অ্যালায়েন্স। ইতোমধ্যে এর ৮০% কাজ শেষ করে এনেছে ক্রেতা সংগঠন দুটি। তবে পিছিয়ে আছে আইএলওর সহযোগিতায় সরকারের পরিদর্শন কাজ। ১,৫০০-এর মধ্যে মাত্র ২৫০ পোশাক কারখানা পরিদর্শন শেষ করেছে বুয়েটের বিশেষজ্ঞ দল। পরিদর্শক সংকট ও আইএলওর সাথে বুয়েটের সমন্বয়ের অভাব এর কারণ স্বীকার করেছেন শ্রম প্রতিমন্ত্রী। আইএলওর সঙ্গে আমাদের একটা চুক্তি থাকে, সেই চুক্তি অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ যে আইএলও আমাদেরকে হেল্প করবে, তার সাথে আমরা ২০০ বা ৫০০ ফ্যাক্টরি আমরা ইন্সপেকশন করবো বা আদার্স অনেক বিষয় আছে তারা হেল্প করে। সেই চুক্তি শেষ হওয়ার পর আবার হয়তো চুক্তিটা রিনিউ প্রশ্ন আসে, এই কারণে হয়তো একটা স্লো তো, বাট আমাদের কাজ চলছে। তিনি জানান ইতোমধ্যে কারখানা পরিদর্শনের জন্য ৫৯ জন প্রথম শ্রেণীর পরিদর্শক নিয়োগ দেয়া গেছে। অক্টোবরের মধ্যে দ্বিতীয় শ্রেণীর পরিদর্শকদের নিয়োগ শেষ করা হবে। আমাদের ২২২ জন ইন্সপেক্টর নিয়োগে বাকি আছে ক্লাস 2, এটা পিএসসি করছে। পাবলিক সার্ভিস কমিশন চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে ১৫ অক্টোবরের মধ্যে ২২২ জন ইন্সপেক্টর তা দিতে পারবেন। নতুন এসব পরিদর্শক যোগ দিলে ডিসেম্বর নাগাদ সব পোশাক কারখানা পরিদর্শন শেষ করা যাবে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা, যেন ফারুক হাসান, যেন মনজুর হোসেন, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? জি ভালো। যেন ফারুক হাসান, প্রথম প্রশ্ন আপনাকে করতে চাই। আমাদের প্রতিবেদন দেখানো হলো যেখানে বলা হচ্ছে যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের কাজ প্রায় শেষ পর্যায়ে বা এগিয়ে যাচ্ছে, কিন্তু সরকারি তত্ত্বাবধানে যে কাজ করা হচ্ছিল বুয়েট এবং আইএলওর তত্ত্বাবধানে করা হচ্ছিল সেটা আসলে কাজটা পিছিয়ে যাচ্ছে। সেই অর্থে হচ্ছে না, সমন্বয়হীনতার কথা বলছে। আমি আপনাকে যদি জানতে চাচ্ছি সেটা হচ্ছে এই সরকারি তত্ত্বাবধানে যে কাজের কথা বলা হচ্ছে সেটা যদি পিছিয়ে যায়, অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে কাজটা করছে সেই কাজের পরে তাদের যে অ্যাকশন প্ল্যান ছিল সেটাকে পিছিয়ে যাবে? আমি একটু ক্লিয়ার করে বলি ব্যাপারটা। ধন্যবাদ। প্রথমে এখানে আপনি জানেন যে আমাদের অ্যাকর্ড যেটা আছে সেটা মোস্টলি ইউরোপিয়ান ব্র্যান্ডের, এখানে 186 কোম্পানি বা ব্র্যান্ড তারা সাইন করেছে এবং এরা অলমোস্ট 1600 ফ্যাক্টরি তারা অডিট করবে, ইন্সপেকশন করবে এবং এর মধ্যে তারা এই পর্যন্ত 1030টা ফ্যাক্টরি অলরেডি করে ফেলেছে এবং এর মধ্যে 18টা ফ্যাক্টরি ভালনারেবল হিসাবে বন্ধ করা হয়েছে। আর অ্যালায়েন্স যেটা আছে সেটা নর্থ আমেরিকান ব্র্যান্ডগুলোকে রিপ্রেজেন্ট করছে। অ্যাবাউট 27 ব্র্যান্ডস ওখানে আছে এবং তাদের এখানে 601টা ফ্যাক্টরি তারা ইন্সপেকশন করেছে এবং তারা কমপ্লিট করে ফেলেছে। তাদের লিস্ট অনুযায়ী তারা কমপ্লিট করে ফেলেছে এবং এখানে 5টা ফ্যাক্টরি তারা ভালনারেবল এর জন্য বন্ধ করতে হয়েছে। আমরাও জিরো টলারেন্সে যেগুলো ভালনারেবল, এবং 9টা ফ্যাক্টরি পার্শিয়ালি বন্ধ করা হয়েছে। এরপরে যেটা আছে মানে আমাদের অ্যাকর্ড এবং অ্যালায়েন্সে যেসব ফ্যাক্টরিগুলো এইসব ব্র্যান্ডের মধ্যে করছে না, এইসব ব্র্যান্ডের কাজ করে না, তার বাইরে যেটা আছে সেটা কাজ করছে বুয়েট এবং আইএলও মিলে যেটা কাজ করছে। এইখানে এ পর্যন্ত 266 ফ্যাক্টরি করা হয়েছে এবং আমি মনে করি যে হ্যাঁ, এটা স্পিডটা কিছুটা স্লো, বাট এটা এগিয়ে যাচ্ছে। বিকজ এখানের একটা সমস্যা হলো যে এই ফ্যাক্টরিগুলো অনেকে বিজিএম এর মেম্বার না, বিকিএম এর মেম্বার না, সো এই ফ্যাক্টরিগুলোকে ফাইন্ডিং করে। আমি জানতে চাচ্ছিলাম যে তারা যখন ইন্সপেকশন শেষ করবে এবং তারা ইন্সপেকশন শেষে তাদের কিছু অ্যাকশন প্ল্যান ছিল, যেমন বলা হচ্ছে তারা একটা হটলাইন স্থাপন করবে, কোনো রকম সমস্যা দেখা তারা শ্রমিকের কথা বলতে পারবে, তারা একটা ট্রেনিং অ্যারেঞ্জের কথা বলছে এবং যার জন্য তারা নিজেরা ফান্ড করতে চায়। এই কাজগুলো আসলে পিছিয়ে যাবে কিনা যদি সরকারি তত্ত্বাবধানে যেসব ইন্সপেকশন ছিল? এটা অলরেডি সম্পর্ক নাই, এটার সাথে কোনো সম্পর্ক নাই। এবং কারেকশন অ্যাকশন প্ল্যান যেগুলো ফ্যাক্টরিকে দেওয়া আছে সেগুলো চলছে, হটলাইনেরও নাম্বার দিয়ে সেটাও কাজ শুরু হয়ে গেছে। সুতরাং এটার সাথে অ্যাকর্ড বা অ্যালায়েন্সের সাথে যদি বুয়েটের এই কাজটা যদি কিছুটা স্লো হয় সেটার সাথে কোনো না, এবং এটা চলছে। ধন্যবাদ ফারুক হাসান। আমি আপনাকে ফিরে আসবো। যারা মনজুর হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি এই যে আমরা সরকারি তত্ত্বাবধানে যে কাজের কথা বলছি, যে বুয়েট এবং আইএলও তত্ত্বাবধানে যেটা হচ্ছে সেইখানে এই যে অনেকে বলছেন সমন্বয়হীনতার অভাব,
এই সমন্বয়হীনতা কি আপনার মনে হয় যে এটা সরকারি তত্ত্বাবধানে হওয়ার কারণেই হচ্ছে নাকি আর কোনো কারণ রয়েছে? না, আমি একটু বিষয়টা একটু অন্যভাবে বলি। সেটা হচ্ছে যে প্রথমে অ্যাকর্ড অ্যালায়েন্স তারা অলরেডি করেছে, কিছু ইন্সপেকশন শেষ করেছে এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি করেছে। বুয়েট যে কাজটা করছে সেটাও ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে। হ্যাঁ, সুতরাং একটার উপর আরেকটা কিন্তু ডিপেন্ডেন্ট না। কাইন্ড অফ অ্যাকর্ড এবং অ্যালায়েন্স তাদের রেজাল্ট অলরেডি আমাদেরকে জানিয়েছে, আমরা পত্রিকান্তরে জানতে পারছি। প্রায় লেস দেন 2%কে তারা বলছে যে কিছুটা কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডে ঘাটতি আছে, কিছু কিছু সামান্য বন্ধ করতে বলেছে। কিন্তু যেটা আপনি প্রশ্ন হচ্ছে যে বুয়েটের এবং আইএলওর যে কাজটা চলছে সেটা সমন্বয়হীনতা কিনা, সমন্বয়হীনতা থাকতে পারে, আমি অস্বীকার করব না এবং আমি ভালো জানিও না। কিন্তু একটা হচ্ছে যে অ্যালায়েন্স এবং অ্যাকর্ড যে স্টাইলে কাজ করেছে, যে প্রক্রিয়ার মাধ্যমে ইন্সপেকশনটা করেছে, বুয়েটের প্রক্রিয়াটা আমি প্রথমে তাদের যে অ্যালায়েন্স, অ্যাকর্ড, বুয়েট এবং মিষ্টি মিলে যে একটা জয়েন্ট ওয়ার্কশপ করলো ব্রেইনস্টর্মিং, সেখানে আমি ছিলাম এবং সেখানে দেখা গেলো তাদের কাজের ধরনও একটু ডিফারেন্ট। বুয়েট যাবে খুব রিগরাস প্রসেসে যাওয়ার কথা, তারা বিল্ডিং স্ট্রাকচার এবং অন্যান্য কিছু টেস্ট করার কথা, এবং সেই ক্ষেত্রে হয়তো একটু সময় বেশি লাগতেও পারে। কিন্তু এর অর্থ এই না যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্স যে ট্রিটমেন্ট মেজারগুলো বলেছে সেগুলো কিন্তু অ্যাকশন প্ল্যানে এখনই চলে আসতে পারে। আর সেই দিক থেকে অলরেডি আমার মনে হয় অলরেডি প্রসেস ইজ অন, যেটা আমরা বুঝতে পারছি। এবং সেক্ষেত্রে উনিও যেটা বললেন যে কিছু প্রসেস নেওয়া শুরু হয়ে গেছে। এবং আমি আপনাকে জাস্ট জানাতে চাই যে এই রানা প্লাজার পরপর যখন অ্যালায়েন্স অ্যাকর্ড আসলো, তার আগে দিয়ে বিআইডিএস একটা সার্ভে করেছে ওয়ার্ক প্লেস সেফটি এবং স্ট্যান্ডার্ডের উপর, এবং সেটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের অনুরোধে আমরা করেছিলাম। আই ওয়াজ এ পার্ট অফ দিস টিম, এবং সেখানে আমাদেরও কিছু অবজারভেশন ছিল। হ্যাঁ, তো আমাদের অবজারভেশনটা এরকমই ছিল যে আমরা যতটুকু খারাপ মনে করছি যে গার্মেন্টস সেক্টরে, ততটুকু খারাপ অবস্থা নয়। এবং সেই ক্ষেত্রে আমি আরও কিছু আমাদের ফাইন্ডিংসগুলোর মধ্যে ছিল যে একটা বড় সমস্যা হচ্ছে শেয়ার্ড বিল্ডিংগুলোতে অ্যাবাউট মোর দেন 50% আমরা পেয়েছি। আমরা ঢাকা বেজই করেছি, ঢাকা, নারায়ণগঞ্জ, আশুলিয়া এইসব এলাকার মধ্যে সার্ভেটা করেছি। এবং সেখানে দেখা গেছে যে শেয়ার্ড বিল্ডিং হওয়ার ফলে যেটা হয়েছে যে কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডগুলো সবগুলো মেনটেন করা সম্ভব হয় না। এবং আমাদের আরেকটা অবজারভেশন ছিল যে সবচেয়ে ছোট ফার্ম যেগুলো লেস দেন 500 এমপ্লয়ি দিয়ে যেসব স্টাফ দিয়ে যেসব ফার্মগুলো, সেগুলোর মধ্যে সমস্যাটা একটু বেশি। এখন এই কাজগুলোকে, এখন শেয়ার্ড বিল্ডিংকে আপনি কি করতে পারেন, একটা নির্দিষ্ট সময় দিয়ে হয়তো নিজস্ব ওন বিল্ডিং এ পাঠানো যেতে পারে, এরকম একটা কিছু হতে পারে। এখন এটা সবার জন্য সম্ভব না, আসলে এটা সম্ভব না, কিন্তু আলটিমেটলি এটা করতে হবে। এটা না করলে কিন্তু এই ধরনের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেন করা। ধন্যবাদ জনাব হোসেন। জনাব হাসান, শেয়ার্ড বিল্ডিং কমপ্লেক্স একটা নতুন মাত্রা, এর আগে এটা ছিল না। রানা প্লাজা এবং তাজরিন হওয়ার পরে এই জিনিসটা এসেছে যে শেয়ার বিল্ডিং এ করা যাবে না বলা হচ্ছে। এখন এই স্পেসিফিক এই বিষয়ে, শেয়ার বিল্ডিং এর বিষয়ে যারা বায়ার তাদের আসলে স্ট্যান্সটা কি? আসলে শেয়ার বিল্ডিং এর যেটা আপনি নিজেও বুঝতে পারছেন যে শেয়ার বিল্ডিং এর কিন্তু ওটা সেফটির ব্যাপারে কোনো সমস্যা নেই। আমরা যে কথাগুলো বলছি যে কিছু কিছু ফ্যাক্টরি আছে যারা একটা বিল্ডিং এর মধ্যে, একটা কমার্শিয়াল বিল্ডিং এর মধ্যে দুটা ফ্যাক্টরি বা তিনটা ফ্যাক্টরি আছে, বা নিচে শপ আছে বা ব্যাংক আছে, তো এগুলো বিল্ডিং এ আসলে ইভেনচুয়ালি বায়াররা বলছে যে এখানে তারা অর্ডার প্লেস করবে না। এবং আমরাও যেটা এগুলা সেফটির ব্যাপারে, সিকিউরিটির ব্যাপারে আমরা এগুলো প্রোটেকশনের ব্যবস্থা করা হচ্ছে, এবং ফ্যাক্টরি যারা ওনার আছে এগুলোর উপর কিন্তু তারা কাজ করছে। আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি এখানে, যে শেয়ার্ড বিল্ডিং এ আপনি বলছেন যে সেফটি প্রবলেম নাই, আসলে কিন্তু ওখানে একটা সেফটি প্রবলেমটাই বড়। কারণ হচ্ছে যে আপনাদের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডই আছে, ব্রয়লারটা নিচে কোথাও রাখতে হবে, গোডাউনটা বিল্ডিং এর একটু বাইরে করতে হবে, তারপরে আপনার অন্যান্য যেসব সেফটি, সেগুলো কিন্তু একটা শেয়ার্ড বিল্ডিং এ করা কিন্তু খুব ডিফিকাল্ট। আপনি একটা রেন্টেড হাউসে ফ্যাক্টরি করলেন, সেক্ষেত্রে ধরেন তিনটা ফ্যাক্টরি আছে, ধরেন আমি ধরে নিলাম এটা গার্মেন্টস ফ্যাক্টরি, কিন্তু তারা তিন মালিক যদি হয়ে থাকে, তার পক্ষে শেয়ার করা কিন্তু একটা ফ্লোরে যে আরেকটা জায়গায় ইভেন আরেকটা কমপ্লায়েন্স এই হচ্ছে যে আপনার 20 ফুট ওয়াইডের একটা রাস্তা থাকতে হবে যে কোনো ফ্যাক্টরির পাশে। আপনি কোনো এক জায়গায় বিল্ডিং ভাড়া নিলে সেটা হয়তো সেভাবে নাও পেতে পারেন। তারপর দুটো বড় বড় আলাদা একটা সিঁড়ি থাকা দরকার ফ্যাক্টরির বাইরে, এগুলো কিন্তু শেয়ার বিল্ডিং একেবারে নতুন না। এই যে এই কমপ্লেক্সটা একেবারে আসলে এই জিনিসগুলো দের আর লট অফ লিমিটেশন, এই ফ্যাক্টরিগুলো তো অনেক আগে হয়ে গেছে, তো এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে, এগুলা আসলে খুব তাড়াতাড়ি